হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আজকে তোমাদের সঙ্গে ইউজফুল 17টা টিপস শেয়ার করব। আশা করছি ছোট ছোট টিপসগুলো জানা থাকলে কাজগুলো অনেকটাই করতে সহজ হয়ে যায়, সেই সঙ্গে সংসার খরচ কিছুটা হলেও কমানো যায়। সেই সঙ্গে বাসন মাজার জন্য জাদুকরি পাউডার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আজকে টিপস। প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এখানে দেখো একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি, আর জলের মধ্যে অল্প একটু আমি কোলগেট দিয়ে দিলাম। মানে 3-4 বার ব্রাশ করতে ঠিক যতটা কোলগেটের প্রয়োজন ঠিক ততটাই আমি কোলগেট এখানে নিয়েছি। আর সেই কোলগেটটাকে দেখো হাত দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে আমি এখন মিশিয়ে নিচ্ছি। তো একটু হাত দিয়ে মেশাতে হবে যাতে কোলগেটটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে যায়। এরপর একটা সুতির কাপড়কে ওই জলের মধ্যে আমি ভিজিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখো এক্সট্রা যে জলটা ছিল সেই জলটাকে আমি বের করে দিলাম চেপে চেপে। তো এরপরে ভেজা কাপড়টা দিয়ে আমি ফ্রিজটাকে পরিষ্কার করব। তো দেখো ফ্রিজের বাইরেও কিন্তু নোংরা হয়, হাত দিয়ে আমরা এই ফ্রিজের ডোরটাকে খুলে থাকি, তো ডোরের মধ্যেও কিন্তু একটা মানে ময়লা জমে যায়। তো সেই দাগ ছোপও বসে যায় ফ্রিজের বাইরে। তো সেই দাগগুলো তোলার জন্য এভাবে করে তোমরা কোলগেট দিয়ে তোমরা বাইরেটা পরিষ্কার করে নিতে পারো। কোনোভাবে কোনো সার বা কোনো মানে ক্লিনজারেরও কিন্তু কোনো প্রয়োজন নেই। কোলগেট দিয়ে হালকা হাতে পরিষ্কার করলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। কোনোভাবে কোনো স্কচব্রাইট বা কিছু বা তারের কিছু এই সমস্ত কিছু ব্যবহার করবে না, তাহলে কি হবে ওপরটাতে ক্র্যাচ দাগ পড়ে যাবে। হালকা হাতে সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে নেবে, দেখবে কোলগেট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো ভিজে কাপড়টা দিয়ে মুছে পরিষ্কার করে নেওয়ার পরে একটা শুকনো কাপড় দিয়ে আবারও একবার আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ ফ্রিজটা কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। ডোরের মধ্যে যে একটা মানে দাগ ছোপ বসেছিল সেগুলো কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। ফ্রিজের বাইরেটা তোমরা এইভাবে করে পরিষ্কার করো। চলো দেখে না যাক আজকে পরবর্তী টিপস। অনেক সময় বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকলে বাচ্চারা কী করে কাঠের আসবাবপত্রের মধ্যে নেল পালিশের দাগ করে ফেলে। তো দেখো কাঠের যেহেতু জিনিসপত্র সেগুলো তো জল দিয়ে এগুলো ধোয়া বা মোছাটা করাটা ঠিক নয়। তো সেই জন্য তোমরা কী করবে, ডিও নেবে। ডিও তো আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। তো আমরা যে ডিওটা ব্যবহার করি না, সেই ডিওটা অল্প করে একটু লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পরে সুতির কাপড় দিয়ে হালকা হাতে একটু মুছে পরিষ্কার করে নেবে। দেখবে এই যে নেল পালিশের দাগটা, সেই দাগটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। আর কোনো কিছু মানে জল লাগানোর বা ভিজে কাপড়ের কোনো কিছুরই প্রয়োজন হবে না। ডিও দিয়ে কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেল, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। পরে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো লেবু খাওয়ার পরে লেবুর এই যে খোসাটা, এই খোসাটা কিন্তু আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে দেখো আমরা যে চার্জারগুলো ফোন চার্জ দেওয়ার জন্য ব্যবহার করি না, সেই চার্জারগুলো ব্যবহার করতে করতে উপরে কিন্তু একটা ধুলো ময়লা বা কালচে টাইপের একটা দাগ ছোপও পড়ে যায়। তো সেই সমস্ত দাগগুলো তোলার জন্য তোমরা এই লেবুর খোসাগুলো ব্যবহার করতে পারো। লেবুর খোসাগুলোকে অযথা না ফেলে দিয়ে দেখো রসটা খাওয়ার পর যে খোসাটা, সেই খোসাটাকে ফেলবে না। এইভাবে করে তোমরা চার্জার বা চার্জারের যে অ্যাডাপ্টার ওয়্যার, তো দুটোই তোমরা এইভাবে করে ক্লিন করে নিতে পারো। তো দেখো আমি দুটোই এই লেবুর খোসা দিয়ে হালকা করে একটু ঘষে নিলাম। ঘষে পরিষ্কার করে নেওয়ার পরে একটা শুকনো কাপড় দিয়ে জাস্ট মুছে নেবে, কারণ এই সমস্ত জিনিসগুলো জল দিয়ে তো পরিষ্কার করাটা ঠিক নয়, বা জল দিয়ে পরিষ্কার করাটা উচিত নয়। তো সেই জন্য তোমরা এই লেবুর খোসা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন করে নিতে পারো। কত সুন্দরভাবে দেখো ক্লিন হয়ে গেছে। আর কাপড় দিয়ে আমি একটু মুছেও নিলাম। দেখো এখন সাদা ধপধপ করছে। পরে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখো রান্না করার সময় অনেক সময় কী হয়, রান্নাতে লবণ বেশি হয়ে যায়। আর লবণ বেশি হয়ে গেলে সেই রান্নাটা আমরা খেতেই পারি না। কম হয়ে গেলে তবু মিশিয়ে খাওয়া যায়, কিন্তু লবণ যখন একটু বেশি হয়ে যায় না, সেই তরকারিটা আর খাওয়া যায় না। তো তার জন্য কি করবে, যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, রান্নাতে লবণ বেশি হয়ে গেলে তোমরা নিয়ে নেবে হচ্ছে আলুর খোসা। আলুর খোসাগুলোকে মানে তরকারির মধ্যে এইভাবে করে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে 5-10 মিনিট তোমরা ফুটিয়ে নেবে। তাহলে কী হবে, আলুর খোসাটা হচ্ছে এক্সট্রা যে লবণটা ছিল সেই লবণটাকে অ্যাবজর্ব করে নেবে। তো এরপরে 10 মিনিট আলুর খোসাগুলোকে তরকারির মধ্যে ফুটিয়ে নেওয়ার পরে যে খোসাগুলো আমি তরকারির মধ্যে দিয়েছিলাম, এবার সেই খোসাগুলোকে আস্তে আস্তে খুঁজে খুঁজে তুলে নিলেই কিন্তু এক্সট্রা যে লবণটা ছিল সেই লবণটা উঠে চলে আসবে। এবার তরকারির টেস্টটা একদম ঠিকঠাক হয়ে যাবে। লবণটা যেহেতু ঠিকঠাক হয়ে গেছে, আর আমাদের এই তরকারিটা খেতে আর আমাদের কোনো অসুবিধা হবে না। আলুর খোসাগুলো যেহেতু অনেকটা বড় রয়েছে, তো খুঁজে পেতেও কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না, সহজেই খুঁজে পাওয়া যাবে। কড়াইতে যখন লবণ বেশি হয়ে যাবে তোমরা অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করো। পরে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো আমরা রান্না
রান্নাঘরে কিচেন সিঙ্কে যখন থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে আমরা কি করি, কিচেন সিঙ্কের পাশে যে স্ল্যাবসটা রয়েছে সেই স্ল্যাবসের উপরে বাসনগুলোকে উপর করে রেখে দিই, যাতে জলটা ঝরে যায়। তো বাসনগুলোর মধ্যে থেকে জল ঝরে যাওয়ার পরেই বাসনগুলো আমরা যখন তুলে নিই, দেখবে নিচে অনেকটা করে জল জমা হয়ে যায়। অনেক সময় কি হয়, এই জলটা আবার গড়িয়ে মেঝের মধ্যেও চলে যায়। তার ফলে কি হয়, মেঝেটাও কিন্তু নোংরা হয়, মানে মেঝের থেকে আবার আমাদেরকে জলটাকে তুলে মুছতে হয়। তাছাড়া দেখো, এই জলটাকে আবার আমাদেরকে পরিষ্কার করতে হয়। তো তার জন্য কি করবে, তোমরা যখন রোজ বাসনগুলো ধুয়ে পরিষ্কার করবে, তো ধোয়ার আগে কিচেন সিঙ্কের পাশে স্ল্যাবসের উপরে যেখানে বাসনগুলোকে রাখবো, সেখানে যদি একটা পেতে দিই, কিংবা কোনো পুরনো ওড়না, সুতির এরকম কিছু যদি আমরা পেতে রেখে দিই, তাহলে তার উপরে যদি বাসনগুলো এইভাবে করে উপর করে দিই, তাহলে এক্সট্রা যে জলটা ঝরবে সেটা কিন্তু এই টাওয়াল বা যেটাই আমরা নিচে পেতে রাখবো তার মধ্যে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। তার ফলে কি হবে, এই জলটা যেটা বাসন থেকে গড়িয়ে পড়বে সেটা কিন্তু মেঝের মধ্যেও যাবে না, বা এই কিচেন স্ল্যাবসটাও কিন্তু আর ভেজা থাকবে না, আর আমাদেরকে এক্সট্রা করে পরিষ্কার করতে হবে না। বাকি যখন আমরা কলা কিনে নিয়ে আসি, একটু যে কলাগুলো দেখবে একটু পেকে গেছে, আর এই পাকা কলাগুলো 2-1 দিন রেখে খেতে চাইলে কিন্তু এই কলাগুলো ভালো থাকে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, পেকে একদম গলে যায়। তখন সে খুব বেশি পেকে গেলে এই কলাগুলো আর খেতে ভালো লাগে না, নষ্ট হয়ে যায়। তো তার জন্য তোমরা বাজার থেকে নিয়ে আসার পরে এরকম দেখো প্লাস্টিক নেবে, প্লাস্টিকটাকে কলার ওপরের দিকে, মানে বোখার দিকটা এইভাবে করে প্লাস্টিকে একটা জড়িয়ে যদি বেঁধে দাও পেঁচিয়ে, তাহলে এই কলাটা কিন্তু তোমরা 2-3 দিন রেখে খেতে পারবে, আর খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে পেকে নষ্ট হয়ে যাবে না। তো আশা করছি ছোট্ট টিপসটা কাজে লাগবে তোমাদের। তো চলো দেখে নেওয়া যাক আজকে পরবর্তী টিপস। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই ধরনের মেটালের চুড়িগুলো বাচ্চারা তো ব্যবহার করে, আর খোলা পড়া যেহেতু করে, দেখবে এই চুড়িগুলো খুব তাড়াতাড়ি বেঁকে যায়, এরকম বেঁকে যায়, আর বেঁকে গেলে এগুলো দেখতেও ভালো লাগে না, হাত দিয়ে টেনে সোজা করলেও কিন্তু ঠিকঠাকভাবে গোল হয় না, যে পাশ থেকে টানবে দেখবে ওই দিকে আবার বেঁকে চলে যায়। তো তার জন্য তোমরা এই সিরাপের বোতলগুলো ব্যবহার করতে পারো। আমি এখানে একটা সিরাপের বোতল নিয়েছি, আর সিরাপের বোতলের মধ্যে চুড়িগুলোকে গলিয়ে দেবে, দেওয়ার পর একটু হাত দিয়ে চেপে দেবে, চেপে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে চুড়িগুলো গোল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি গোল হয়ে যাচ্ছে। আমি এখানে সিরাপের বোতল ব্যবহার করছি, তোমরা চাইলে স্টিলের গ্লাসও ব্যবহার করতে পারো। যেহেতু চুড়ি সাইজটা অনেকটাই ছোট, সেই কারণে এরকম সাইজের গ্লাস পেলাম না। তোমাদের কাছে যদি গ্লাস থাকে ছোট, তাহলে তোমরা স্টিলের গ্লাসেও কিন্তু রেখে এই কাজটা করতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর চুড়িগুলো যেগুলো একদম বেঁকে গেছে, সেই চুড়িগুলো খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে। তো দেখতেই পেলে কত সুন্দরভাবে দেখো বাঁকা চুড়িগুলো কত সুন্দরভাবে গোল হয়ে গেল, আর কিন্তু আমাদের পরতে কোনো অসুবিধা হবে না। পরের যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো আমাদের ওয়াশ বেসিনের সামনে একটা করে আয়না থাকে, আর সেই আয়নাগুলো দেখো জলের দাগ এইভাবে করে বসে যায়। আর এই যে জলের দাগগুলো, এগুলো তোলার জন্য আমরা বাজার থেকে অনেক ধরনের ক্লিনজার কিনে নিয়ে আসি, কলিন, বিভিন্ন কোম্পানির জিনিস আমরা কিনে নিয়ে এসে এই কাঁচগুলোকে পরিষ্কার করে থাকি। কিন্তু তোমরা কলার খোসা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবে। আর কলার খোসাটা যেন খুব বেশি পাকা না হয়, মানে একটু টাইট থাকবে, এরকম একটু শক্তপোক্ত কলার খোসা নেবে। আর কলার খোসাটাকে নিয়ে দেখো একটু বড় করে একটু কেটে নেবে, ছোট্ট একদম ধরতে গেলে অসুবিধা হবে, একটু বড় সাইজ করে কেটে নেবে। আর সেই কলার খোসার টুকরোটা দেখো আমি কাঁচের ওপরে ঘষে দিচ্ছি, আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। বাজার থেকে কোনো ধরনের কোনো ক্লিনজার কেনারা কিন্তু কোনো প্রয়োজন হবে না। আর এই অযথা জিনিসগুলোকে কিন্তু আমরা ফেলেই দিই, কলার খোসা তো আমরা কলাটাকে খাওয়ার পরে ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে এইভাবে করে যদি ছোট্ট ছোট্ট কাজে আমরা ব্যবহার করে থাকি, তাহলে সংসার খরচ কিছুটা হলেও কিন্তু কমানো যায়। তো দেখো এরপরে আমি একটা শুকনো সুতির কাপড় দিয়ে ঘষে দিচ্ছি, আর দেখো কত সুন্দরভাবে একদম ক্লিন হয়ে গেছে কাঁচটা, যেই জলের দাগগুলো ছিল সেগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। আর দেখো লাইট পড়ছে বলে একটু ঝাপসা লাগছে, কিন্তু কাঁচটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে সামনে থেকে। তোমরা যখন কাজটা করবে নিজেরাই বুঝতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখো বন্ধুরা, সকালবেলা বাচ্চারা স্কুলে যাবে, হাজব্যান্ড অফিস যাবে, রান্না বান্না থাকে, সেই সঙ্গে বাচ্চাদের হাজব্যান্ডের এদেরকে টিফিন বানিয়ে দিতে গেলে, রুটি করতে গেলে একটু ঝামেলার বলে মনে হয়, কারণ রুটিগুলো একটা একটা বেলতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তো সেক্ষেত্রে তোমরা 2, 3 বা 4টে লেচি একসঙ্গেও পরপর রেখেও কিন্তু তোমরা বেলে নিতে পারো। আর খেয়াল রাখবে হালকা হাতে বেলতে, গুঁড়িটা একটু বেশি পরিমাণে দেবে, একটার পর একটা লেচি যখন উপর রাখবে, মাঝখানে একটু গুঁড়ির
পরিমাণটা বেশি দেবে। দেওয়ার পরে দেখো হালকা হাতে বেলবে, খুব বেশি জেঁকে বেলবে না, হালকা হাতে বেলে দেখো একটা রুটি বেলতে আমার যতটুকু সময় লাগবে সেই সময়ও কিন্তু 3-4টে রুটি একসঙ্গে বেলা হয়ে যাবে। তার ফলে সময়টাও কিন্তু আমাদের অনেকটাই কম লাগবে। তো আমি তোমাদেরকে 2টো রুটি একসঙ্গে বেলে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে রুটিটা গোলও হয়েছে আর সেই সঙ্গে পাতলা, দেখো খুব সুন্দরভাবে বেলাও হয়ে গেল। মানে একটা রুটি বেলতে যত সময় লাগে সেই সঙ্গে 3-4টে রুটিও কিন্তু একই সময়ে বেলা হয়ে যাবে। তো এরপরে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, প্রদীপ সাধারণত আমরা এইভাবে করে জেলে থাকি। আর প্রদীপটা এইভাবে করে জ্বাললে কি হয়, জ্বালতে জ্বালতে এই যে একটা কালো দাগ কিন্তু প্রদীপের এই সামনের দিকে হয়ে যায়, তখন কিন্তু প্রদীপটা দেখতে আর ভালো লাগে না। তো সেই জন্য দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। নিয়ে নেবে একটা সেফটি পিন। তো আমি এখানে একটা বড় সাইজের সেফটি পিন নিয়েছি। এখন এই সেফটি পিনটাকে আমি টেনে একটু ফাঁকা করে দেবো, ঠিক আছে? এইভাবে করে একটু টেনে সেফটি পিনটাকে ফাঁকা করে দিতে হবে। দেওয়ার পরে দেখো সেফটি পিনের মিডিলের যে গোল রাউন্ড মতো অংশটা আছে তার মধ্যে থেকে সলতের মুখটাকে বের করে দিয়ে এবার প্রদীপটাকে যদি এইভাবে করে জ্বালি তাহলে এই প্রদীপটার কালো হবে না, সবসময় একদম নতুনের মতন ঝকঝক করবে, দেখতে কিন্তু ভালো লাগবে। প্রদীপ যখন জ্বালবে তোমরা অবশ্যই করে এই টিপসটা একবার অ্যাপ্লাই করো। আশা করছি ছোট্ট টিপসটা কাজে লাগবে। পরের যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাজার থেকে যখন আমরা শার্প নিয়ে আসি আমরা কৌটোতে করে ভরে রেখে দিই, নিতেও সুবিধা হয়, সেই সঙ্গে হাওয়া বাতাসও কৌটোর ভেতরে যায় না। কিন্তু অনেক সময় কৌটো যদি হাতের কাছে না থাকে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। একটা বোতলের আমি সামনের দিকের অংশটা কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর দেখো প্যাকেটের মধ্যে একটা গার্ডারের সাহায্যে আটকে দিয়েছি। তো এইভাবে করে যদি বোতল কেটে প্যাকেটের মধ্যে আটকে দিই তাহলে এখান থেকে শার্পটা নিতেও কিন্তু আমার সুবিধা হবে। সেই সঙ্গে যতটা শার্প আমি বের করার প্রয়োজন তো বের করে নেওয়ার পরে খুব সুন্দরভাবে বোতলের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা কিন্তু লাগিয়ে দিলে এর ভেতরে আর হাওয়া বাতাসও যাবে না, বা তার ফলে কী হবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে না। হাওয়া পেয়ে যে নষ্ট হয়ে যাওয়ার কথা সেটা নষ্ট হবে না, ভালোও থাকবে, সেই সঙ্গে নিতেও কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। পরের যে টিপসটা শেয়ার করছি, দেখো শ্যালো টেপগুলো এই যে খোলা মুখটা খুঁজে পেতে আমাদের অনেকটা সময় লেগে যায়। আমাদের দেখবে দরকারের সময় খুঁজেই পাওয়া যায় না আর অনেকটা সময় লেগে যায়। সেই জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে করে যদি শ্যালো টেপটাকে রাখো তাহলে এই খোলা মুখটা খুঁজে পেতে আর আমাদের কোনো অসুবিধা হবে না। তো দেখো অনেক কষ্টে আমি খোলা মুখটাকে খুঁজে পেলাম। এরপরে দেখো যতটা প্রয়োজন তোমরা এইভাবে করে শ্যালো টেপটাকে কেটে নেবে। কেটে নেওয়ার পরে দেখো এই যে খোলা মুখটা রয়ে গেল, এই মুখটাকে তোমরা এমনি এমনি রেখে দেবে না। কি করবে দেখো, মানে যে পাশে চিট রয়েছে সেই দিকে করে হালকা করে একটু মুখটাকে মুড়ে দেবে। তাহলে কি হবে, এটা আর আটকে যাবে না শ্যালো টেপের সঙ্গে, এই খোলা মুখটা আর কখনো আটকে যাবে না। তার ফলে এই মুখটা আমাদের খুঁজে পেতে আর কোনো অসুবিধা হবে না। যখন প্রয়োজন খুব সহজেই কিন্তু এই খোলা মুখটাকে আমরা পেয়েও যাব। পরের যে টিপসটা শেয়ার করব ভীষণই গুরুত্বপূর্ণ টিপস। তো দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম পিতল বা কাঁসার বাসনগুলো রয়েছে। এগুলো ব্যবহার করতে করতে দেখবে একটা কালচে দাগ চলে আসে, এগুলোকে কিন্তু পরিষ্কার করতে হয়। বা যদি ব্যবহার না করে এগুলোকে গুছিয়ে রেখে দিই তারপরেও দেখবে এর ওপরে একটা আস্তরণ পড়ে যায়, দাগ ছোপ এরকম সবুজ টাইপের হয়ে যায়। তো এগুলোকে ক্লিন করার জন্য বাজার থেকে আমরা পিতম্বরী পাউডার কিনে নিয়ে এসে ক্লিন করে থাকি। কিন্তু আজকে দেখো পিতম্বরী পাউডার বদলে জাদুকরি একটা পাউডার তোমাদের সঙ্গে শেয়ার করব। চটজলদি কিন্তু এটা দিয়েও কিন্তু ক্লিন করা যাবে পিতম্বরী পাউডার বদলে। তো দেখো এটা কি বলো তো, ইটের গুঁড়ো। হ্যাঁ ঠিকই তোমরা শুনছো, এটা হচ্ছে ইটের গুঁড়ো। এটাকে আমি আগের থেকে গুঁড়ো করে রেখেছিলাম, তো তার জন্য আজকে আর গুঁড়ো করলাম না, কারণ অলরেডি এক কৌটো আমি করে রেখেছিলাম। যখন প্রয়োজন হয় তো একটু একটু করে এখান থেকে নিয়ে নিই, তো তার জন্য আমি দেখাচ্ছিলাম। এটা হচ্ছে ইটের গুঁড়ো, এটা ওখান থেকে নিয়ে নিলাম। তোমরা গুঁড়ো করে নেবে। আর সেই সঙ্গে দেখো অল্প করে একটু দিলাম কোলগেট, হোয়াইট কোলগেটটাই ব্যবহার করবে। আর সেই সঙ্গে দেবো ভিনিগার। রান্নাতে যে আমরা ভিনিগার ব্যবহার করে থাকি তো সেই হোয়াইট ভিনিগার 1 চামচের মতো দিয়ে দিলাম। এবার দেখো সমস্ত উপকরণটাকে এইভাবে করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা দিয়ে ক্লিন করলে কোনোভাবেই পিতম্বরী পাউডার, সাবান, সার্ফ বা স্কচব্রাইট দিয়ে কোনো রকমভাবে ঘষে পরিষ্কার করতে হবে না, হাত দিয়েই কিন্তু একদম তোমরা ক্লিন করে নিতে পারবে। তো দেখো এই যে সমস্ত উপকরণটাকে আমার একদম মেশানো হয়ে গেছে। এরপরে দেখো বাসনটা যেটা পরিষ্কার করব, তো সেই বাসনের ওপরে আমি হাত দিয়ে এটাকে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে এটাকে 2 মিনিট অপেক্ষা করব, আর ব্যাস কিছুই না। তারপরে এটাকে ঘষে নিলেই কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। তো এই জন্য এটাকে জাদুকরি পাউডার বলছি, মানে কোনো রকম খরচই করতে হয় না। ইট তো আমাদের প্রত্যেকের বাড়িতে হয়তো এদিক ওদিক আছে, টুকরো ইটগুলোকে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। তো আমি গুঁড়ো করে রেখেছিলাম অলরেডি। আর দেখো এখন কোনোভাবে কোনো
কোনো স্কচ ব্রাইট বা কোনো কিছুই ব্যবহার করছি না। জাস্ট হচ্ছে হাত দিয়ে এইভাবে করে ঘষে নিলেই দেখবে এই যে কাঁসা পিতলের বাসন থেকে একটা যে কষ উঠে কালো কালো যেটা উঠে একদম কিন্তু ক্লিন হয়ে যাবে। সেই যে গ্লেজটা, নতুন অবস্থায় যে গ্লেজটা ছিল না সেই গ্লেজটা কিন্তু একদম ফিরে আসবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু এই কাঁসা বা পিতলের বাসনগুলো দেখতে ভালো লাগে। তোমরা এইভাবে করে একদম ক্লিন করে দেখবে একবার, খুব ভালোভাবেই কিন্তু ক্লিন হয়ে যাবে। তো কতটা ক্লিন হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তোমাদেরকে ধুয়ে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। আর যেটুকু ময়লা ছিল দেখো একদম কালো হয়ে কিন্তু উঠে গেছে। তো এরপর দেখো ধুয়ে নিয়ে এসে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম নতুনের মতন চকচক করছে। আশা করছি তোমাদের এই ছোট্ট টিপসটা কাজে লাগবে। তোমরা একবার এইভাবে করে এই পিতল বা কাঁসার বাসনগুলো পরিষ্কার করে দেখো, খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তোমরা একবার হচ্ছে ইঁট গুঁড়ো করে রেখে দেবে কৌটোর মধ্যে, যখন প্রয়োজন হবে অল্প অল্প করে এখান থেকে নিয়ে এইভাবে করে তোমরা ব্যবহার করতে পারো। পরে যে টিপসটা শেয়ার করছি দেশলাই কাঠি নিয়ে। দেশলাই কাঠি সাধারণত আমরা রান্নাঘরে ঠাকুর ঘরে তো জেলে থাকি। আর দেখা যায় এই কাঠিগুলো জ্বালানোর পরে এই যে পোড়া কাঠিগুলো, এই পোড়া কাঠিগুলো আমরা কি করি এদিক ওদিক ফেলে দিই। তার ফলে কি হয়, জায়গাটাও নোংরা হয় বা সেখান থেকে আমাদেরকে ডবল করে আমাদেরকে পরিষ্কারও করতে হয়। তো তার জন্য ছোট্ট একটা টিপস শেয়ার করব, কোনোভাবে জায়গাটাও নোংরা হবে না, দ্বিতীয়বার আমাদেরকে পরিষ্কারও করতে হবে না। তো কি করবে, নিয়ে নেবে একটা হচ্ছে খালি দেশলাইয়ের বক্স নিতে হবে আর একটা। তো আমি এখানে দেখো একটা খালি দেশলাইয়ের বক্স নিয়েছি, এটাকে ডবল সাইড টেপের সাহায্যে দুটো বক্স আমি ওপর দেখো এইভাবে করে আটকে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে করে দুটো বক্স আমি ডবল সাইড টেপের সাহায্যে আটকে দিলাম। তোমরা চাইলে চিট দিয়েও কিন্তু আটকে নিতে পারো। এরপর দেখো কাঠিটা জ্বালানোর পরে এই যে পোড়া কাঠিটা এদিকে ওদিকে না ফেলে আগুনটা নিভিয়ে যদি এই বক্সের মধ্যে ভরে দিই, তাহলে এই মানে জায়গাটাও কিন্তু নোংরা হবে না, দ্বিতীয়বার আমাদেরকে পরিষ্কারও করতে হবে না। আমরা যখন দেওয়ালে কিংবা কোনো কাঠের ওপরে পেরেক মারতে চাই, আমরা সাধারণত আঙুল দিয়ে এইভাবে করে পেরেকটাকে ধরে রাখি। আর আঙুল দিয়ে পেরেকটাকে ধরার সময় অনেক সময় কী হয়, হাতুড়ি দিয়ে পেরেকের মাথায় মারতে গিয়ে অনেক সময় আমাদের কী হয়, হাতের মধ্যেও আমরা মেরে ফেলি। হাত অনেক সময় থেতো হয়ে যায়, হাতে অনেকটাই আমরা আঘাত পেয়ে থাকি। তোমরা সেক্ষেত্রে চিরুনির ব্যবহার করতে পারো। তো চিরুনির মধ্যে পেরেকটাকে যদি এইভাবে করে গলিয়ে দিয়ে চিরুনিটা যদি দূর থেকে ধরে রাখি, তাহলে দেখো হাতটা অনেকটাই দূরে থাকবে। সেই কারণে হাতে কিন্তু আর এই হাতুড়ির বাড়ি খাওয়ারও কিন্তু ভয় থাকবে না, হাতটা অনেকটাই সেফ থাকবে। আর দেখো পেরেকটা এইভাবে করে মেরে নিলাম, কত সুন্দরভাবে পেরেকটা আটকেও গেল আর ওটা টাইট হয়ে কিন্তু বসে গেল।